নমস্কার। আমরা কখনো যদি কোনো কাজ করতে যাই সেই কাজের কিন্তু আমাদের কিছু রুলস আমাদেরকে মানতে হয়। তার কারণ প্রতিটা কাজ বা ব্যবসারই একটা রুলস থাকে। তেমনই স্টক মার্কেটে এসেও আমাদের কিছু রুলস ফলো করতে হয় এবং যে রুলসগুলো ফলো করলে আমরা এই যে আমাদের স্টক মার্কেটে আসার উদ্দেশ্যটা কি, আমাদের স্টক মার্কেটে মূলত আসি এই জন্যই ক্যাপিটালকে গেন করানোর জন্য, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় আমাদের ক্যাপিটাল স্টাক হয়ে যায়, আমরা ধরা খেয়ে যাই। তো এই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা কোন 7টা গোল্ডেন রুলস ফলো করলে আমরা স্টক মার্কেটের একটা বেটার অপরচুনিটি খুঁজে পাবো এবং স্টক মার্কেট থেকে আমরা নিয়মিতভাবে পয়সা ইনকাম বা টাকা ইনকাম করতে পারবো, আজকে সেটা নিয়ে কথা বলতে চলেছে। ফার্স্ট রুলসটা নিয়ে যে কথা বলবো সেটা হলো, স্টক মার্কেটে নামার আগে আমাদেরকে কিন্তু স্টক মার্কেটের গভীরতা এবং সেই সম্পর্কে সঠিক নলেজটাকে আগে গেইন করা উচিত। তার কারণ আজকে ধরুন আপনি আজকে যদি জামা কাপড়ের বিজনেস ওপেন করতে যান, তাহলে আপনাকে কিন্তু সমস্ত কিছু জানতে হয় যে কীভাবে দোকান ওপেন করবেন, কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে মিলিং করবেন, কীভাবে মালকে হোলসেলারদের থেকে কিনে নিয়ে আসবেন। তেমনই স্টক বাজারটাতেও আপনাকে, স্টক মার্কেটটাকেও এখানে জানতে হবে যে আপনি যে প্রথমে বাজারে আসছেন কোন কোম্পানিটা বেটার অপরচুনিটি রয়েছে, কোন কোন সেক্টরগুলো আপ ট্রেন্ডিং যেতে চলেছে, কোন কোন বিষয় প্যারামিটারগুলোকে খেয়াল করে আমরা বুঝতে পারবো যে কোন এই সেক্টরটা ভালো না এই সেক্টরটা ভালো। এই সমস্ত বিষয়টা যখন আমরা সঠিকভাবে জেনে যাব বা বুঝে যাব, তখন কিন্তু আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে স্টক মার্কেটে নেমে স্টক মার্কেট ট্রেড করা বা ইনভেস্টমেন্ট করা। তাই নলেজ ইজ ফার্স্ট, অর্থাৎ আমাদেরকে আগে কি করতে হবে, লার্নিং নিতে হবে এবং তারপরে এইটাকে জাস্ট তুলে দিয়ে আর্নিংয়ের দিকে আসতে হবে। এটা গেল আমাদের ফার্স্ট রুলস। নেক্সট যে গোল্ডেন সেকেন্ড রুলস নিয়ে কথা বলবো সেটা হলো, স্টক মার্কেটে নামতে গেলে আগে আপনাকে গ্রিড অ্যান্ড ফিয়ারটা, অর্থাৎ নিজের ইমোশনটাকে কন্ট্রোলে রাখতে হবে। কখনো কখনো দেখবেন আপনারা যারা অপশন ট্রেডিংয়ের সাথে বিশেষত যুক্ত আছেন, তারা যদি এই ফ্লোয়ের সাথে বয়ে যান, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনাদের অপশন ট্রেডিংয়ে দু একদিন লস হলেও কিন্তু আপনারা হঠাৎ করে প্রফিটও করে ফেলেন, আবারও কিন্তু সেই লসকে কন্টিনিউ করেন। তার কারণ হচ্ছে আপনাদের কাছে এই গ্রিড অ্যান্ড ফিয়ারটা কন্ট্রোলে থাকে না। কেন? তার কারণ ধরুন যখন মানুষের কাছে লস হয় তখন মানুষের ভয়টা কাজ করে, এবং যখন ভয় কাজ করে তখন সে কী করে, যে লস মেকিং ট্রেডটাকেও তারা একটা পারসেপশনে হোল্ড করে যে এটা হয়তো এবার উপরে যাবে, এই ভেবে কিন্তু তারা হোল্ড করে, কিন্তু আস্তে আস্তে দেখা যায় তার লসের পরিমাণ বাড়তে থাকে। আবারও ধরুন যখন আপনি লস করতে করতে হঠাৎ করে 2-3 দিন প্রফিট করছেন, তখন আপনার সাইকোলজিতে কি হয়, ও প্রফিট হয়ে গেছে, অল্প প্রফিটেই আপনারা বেরিয়ে যান, অর্থাৎ নিজেদের যে ভয়টা সেটা থেকে বেরোতে পারেন না। এরকম যখন 2-3 দিন বা 4 দিন হতে থাকে, তখন কি হলো, আপনি আবার উইনিং ট্রেড অর্থাৎ প্রফিটেবল ট্রেডকে আবার লস মেকিং ট্রেডে কনভার্ট করে ফেলেন। কিভাবে? যে এই তো 3-4 দিন ট্রেড করছি, দেখা যাচ্ছে প্রতিদিনই প্রফিট হচ্ছে, তাহলে এক কাজ করি, এটাকে আমি আরেকটু বেশি হোল্ড করি আরেকটু প্রফিটের জন্য। তখন আপনি দেখবেন যে সামনে হয়তো রেজিস্ট্যান্স থেকে বা কোনো রকম ডাইভারজেন্স ক্রিয়েট করে ওখান থেকে আবারও নিচের দিকে প্রাইসটা পড়ে যায়, তখন কিন্তু আপনি আবারও ফেসে যান। তাহলে এই জায়গাতে আপনাকে কি করতে হবে, আপনাকে কনসেপচুয়াল ট্রেডিং করতে হবে, অর্থাৎ আপনাকে প্রথমত মাথায় একটা জিনিস ফোকাস করতে হবে যে আমি যেই ট্রেডিংটা করতে এসেছি এখানে আমার একটা নিয়মাবলী আছে বা আমার একটা সেটআপ আছে, আমার একটা স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমি খেলতে নামবো। আপনি ধরুন আপনি যদি ক্রিকেট খেলতে এসেছেন, লাস্ট ওভার চলছে এবং আপনার প্রায় বাকি 12 রান, তো সেইখানে দাঁড়িয়ে আপনি যদি আপনার ছোট থেকে শিখে আসা স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই না করে যদি ইমোশনাল হয়ে পড়েন, তাহলে কি আপনি রান করতে পারবেন? রান করতে পারবেন না, কারণ ওইখানকার প্রেশারটা আপনার কাছে কন্ট্রোল হবে না। তাই নিজের গ্রিড অর্থাৎ নিজের লোভ এবং নিজের ফিয়ার অর্থাৎ ভয়কে দূরে সরিয়ে আমাদেরকে ট্রেডিং করা উচিত। ইটস আ সেকেন্ড রুল। থার্ড রুল নিয়ে যেটা কথা বলবো সেটা হলো প্রপার ফান্ড ম্যানেজমেন্ট। প্রপার ফান্ড ম্যানেজমেন্ট না থাকার জন্য কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কিছু আইটেমে প্রফিট করলেও পুরো ওভারঅল যে পোর্টফোলিও সেটা কিন্তু নেগেটিভ রয়েছে। কীভাবে? দেখো, বিষয়টা হচ্ছে
ধর একটা এ স্টক, একটা বি স্টক। এ স্টকে আমরা একটা মানুষের কথা শুনে ট্রেড করছি, এবার সে বললো যে এই স্টকটা ভালো হতে পারে, তুমি কিনতে পারো। আমি কি করলাম, এ স্টকে গিয়ে আমার টোটাল ফান্ডে ধরো 100 টাকা রয়েছে, 100 টাকার মধ্যে আমি প্রায় 70 অর্থাৎ 70 থেকে 80 টাকা অর্থাৎ 70% থেকে 80% ফান্ড শুধু এ স্টকে লাগিয়ে দিলাম। আবার পরের দিন এসে বলছে দাদা বি স্টকটাও ভালো হতে পারে, তখন আপনি কি করলেন, 10% বা 20% ফান্ড আপনি ওখানে লাগিয়ে দিলেন। তারপরে দেখা গেল যে এই যে 70% ফান্ড অর্থাৎ এ স্টকে যে টাকাটা লাগিয়েছিলেন সেটা সামান্য যদি পিছনের দিকে আসে অর্থাৎ ব্যাকফায়ার করে 5% 6% যদি কারেকশন হয়, তখন দেখবেন আপনার পোর্টফোলিও হিউজ একটা লস হচ্ছে। কিন্তু আপনার যে বি স্টকটা যেখানে 10 to 20% ফান্ড আপনি অ্যালোকেট করেছেন, সেখানে যদি দেখা যায় যে 15%-এর বেশিও তার রিটার্ন দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু মোরাল বা পুরো ওভারঅল যে পোর্টফোলিও, সেই ওভারঅল পোর্টফোলিও কিন্তু আপনারা নেগেটিভে দেখতে পাবেন। তাই বারবার আমি একটা কথা বলি যে আপনি যদি ফান্ড ম্যানেজমেন্ট সঠিকভাবে না করেন, তাহলে কিন্তু আপনি কখনোই স্টক মার্কেটে হিউজ প্রফিট বা হিউজ ROI অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট জেনারেট করতে পারবেন না। তাই সঠিক ফান্ড ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে। দিস দ্য থার্ড রুল। ফোর্থ রুল নিয়ে কি কথা বলবো? ফোর্থ রুল হচ্ছে সঠিকভাবে স্টপ লসকে প্লট করা। হ্যাঁ, এসএলকে আমরা প্লট করি না। এসএল প্লট না করার জন্য বা না জানার জন্য আমরা কিন্তু কি করি, স্টপ লসের যে মায়ার জালে আমরা কিন্তু ফেসে যাই। অর্থাৎ ধরুন আমি কোনো একটা শেয়ারে বাই করলাম 30 টাকাতে, সেই শেয়ারটা দেখা গেল এখন বর্তমানে 28 টাকা চলে এসছে। আপনি জানেন না যে এই 28 টাকাটাই আপনার স্টপ লস ছিল, অর্থাৎ এখানেই আপনাকে লসটাকে মেনে নিয়ে আপনাকে বেরিয়ে যেতে হতো, যাতে আর না যাতে লসটা হয়, অর্থাৎ আর যাতে দুর্গটা না ভাগে, এখানেই বাঁধটা লাগাতে হতো। কিন্তু সেখানে আপনি কি করলেন, হোল্ড করে বসে আছেন আকাশের দিকে তাকিয়ে যে কবে বাড়বে, কারণ আপনার কাছে সেই স্টপ লস ব্যাপারে নলেজটা নেই। তাহলে আপনি কি করবেন, সেটা আপনি মেনটেন করতে পারবেন না। তাই আমি বারবার বলি যে এসএলকে আপনাকে প্রপারলি প্লট করতে হবে ট্রেডিংয়ের মধ্যে। এসএলকে যদি আপনারা প্রপারলি প্লট না করতে পারেন, তাহলে কিন্তু সেখানেও প্রবলেম দেখা যেতে পারে। ফিফথ রুল নিয়ে যেটা কথা বলবো, যে আপনারা প্রথমে ধরুন কোনো মানুষের একটা টার্গেট বা গোল থাকে না। কেন টার্গেট বা গোল থাকে না এই কথাটা বলছি, দেখুন বিষয়টা হচ্ছে কোনো মানুষ ধরুন সে আসে প্রথমত শর্ট টার্ম ট্রেডিং করার জন্য। এবার সে যখন কোনো একটা স্টকেতে স্টাক হয়ে যায় অর্থাৎ আটকে পড়ে, তখন সে হয়ে যায় লং টার্ম ইনভেস্টার। আমি বলি, একটু বুঝিয়ে বলি ব্যাপারটা। দেখুন ধরুন আপনি কোনো একটি স্টকে ABC একটা স্টকে আপনি বাই করতে চলেছেন, আপনি বাই করলেন, তারপরে দেখা গেল সেই স্টকটা হায়ার লেভেল থেকে 15% কারেকশন হয়ে গেল, অর্থাৎ 15% নিচে পড়ে গেল। এখন আপনার মনে হচ্ছে 15% আমি লসটা নেব, আমি তার এক কাজ করি, স্টকটার তো নাম আমি শুনেছি, যতই লস মেকিং কোম্পানি হোক, আপনি তখন বায়াস হয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি শুধু পজিটিভ দিকটা দেখছেন, নেগেটিভটা দেখছেন না। তাই আপনি ভাবছেন না ঠিক আছে আমি এটাকে লং টার্ম হোল্ড করি, 1 বছর 2 বছর, আমার তো সামান্য একটা টাকা এনগেজ করেছি, আমার দরকার নেই, আমি 1-2 বছর হোল্ড করি না। এটা ভুল কথা। আপনি এসেছিলেন শর্ট টার্ম ট্রেডিং করার জন্য, আপনি হয়ে গেলেন হঠাৎ করে লং টার্ম ইনভেস্টার বা লং টার্ম ট্রেডার। দ্যাট ইজ রং। আপনাকে সঠিকভাবে আপনাকে মেন্টালিটি ডিসাইড করতে হবে যে হ্যাঁ আমি হয়তো হতে পারে আমার অ্যানালাইসিসে ভুল হতে পারে, বড় বড় যারা ইনভেস্টার তাদেরও তো অ্যানালাইসিসে ভুল হয়, কিন্তু সেই ভুলটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং মার্কেটের বোথ সাইড অর্থাৎ একটা কয়েনের হেডটাকেও যেমন দেখতে হবে, টেলটাকেও তেমনি দেখতে হবে। তেমনই শেয়ার মার্কেটের বা শেয়ার বাজারের নেগেটিভ সাইডটাকে আমাকে যেমন দেখতে হবে, পজিটিভ সাইডটাকেও দেখতে হবে। আর এটাই হলো আমাদের অ্যাজ আ অ্যানালিস্ট বা অ্যাজ আ ইনভেস্টার হিসাবে কাজ। তার কারণ অ্যাজ আ ইনভেস্টার বা অ্যাজ আ অ্যানালিস্ট আমাদের বায়াস হলে হবে না, অর্থাৎ কোনো একঘেঁষা কথা বললে হবে না, আমাকে নেগেটিভও দেখতে হবে, আমাকে পজিটিভও দেখতে হবে। কাম টু দ্য সিক্সথ পয়েন্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রপারলি একটা সেট আপ বা একটা পুরো একটা মেথড রেডি করতে হবে। দেখুন অনেক মানুষই আছে শেয়ার বাজার করে কিন্তু তাদের কাছে সেট আপটা রেডি নেই। সেট আপ মিনস কি, যে আপনার একটা ফর্মুলা, আপনি ধরুন কখনো অঙ্ক করতে যাচ্ছেন, আপনি জানেন A+B তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, আপনি সেই রিলেটেড যদি কখনো আপনার ইকুয়েশন পড়ে আপনি সেই ফর্মুলাটাকে পুট করবেন, দিয়ে অঙ্কটাকে সলভ করবেন বা ঠিকঠাক করে নেবেন। কিন্তু এখানে আপনারা কি করছেন, র্যান্ডামলি শেয়ার মার্কেটে আসছেন, আসার পরে
দু-চারটে মানুষের থেকে কথা শুনছেন, দু-চারটে গ্রুপের থেকে আপনি নিউজ কালেক্ট করছেন, দু-চারটে নিউজ মিডিয়া থেকে নিউজ কালেক্ট করছেন এবং আপনারা বাই সেল করছেন রেগুলারলি। কিন্তু আপনাদের কাছে যদি সঠিক সেটআপ না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই শেয়ার মার্কেটে একটা বড় ইনভেস্টমেন্ট করে বড় রিটার্ন কখনো জেনারেট করতে পারবেন না। তাই আপনাকে যেমন থাকতে হবে সঠিক একটা ফান্ডামেন্টাল সেটআপ, অর্থাৎ সেখানে প্রত্যেকটা ফান্ডামেন্টাল রেশিও আপনাকে জানতে হবে যে কোন কোন ফান্ডামেন্টাল রেশিওগুলো ভালো থাকলে বা খারাপ থাকলে আমি স্টকটাকে কিনবো বা ইগনোর করব। নেক্সট আপনাকে জানতে হবে একটা টেকনিক্যাল সেটআপ, যে আমি এই টেকনিক্যাল প্যাটার্নে যখন একটা শেয়ার আসবে তখন আমি এই শেয়ারটাকে এই দামে কিনতে পারি, এই দামে আমি স্টপ লস রাখতে পারি, এই দামে আমি টার্গেট রাখতে পারি, এটা যেমন থাকতে হবে। নেক্সট আমাদেরকে আর একটা জিনিস জানতে হবে যে একটা সাইকোলজিক্যাল সেটআপ, একটা মানসিক সেটআপ রাখতে হবে। অর্থাৎ আমি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি এটার প্রতি গ্রিড আছি না আমি এইটার প্রতি ফিয়ার আছি না আমি নিজেকে পুরোটাই দুটোই কন্ট্রোলে রাখতে পেরেছি, সেটাও কিন্তু একটা সেটআপের পয়েন্ট হিসাবে ইনক্লুড করতে হবে। 7 অ্যান্ড লাস্ট যে আমি থিওরিটা বলবো সেটা হচ্ছে যে শেয়ার মার্কেট ইজ আ লং টার্ম গেম। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই। আপনি ধরুন আপনার হাত থেকে একটা মুভ বেরিয়ে গেল, আপনার দেখলেন যে আপনি অ্যানালাইসিস করেছিলেন রাতের বেলা, সকালবেলা খুলতে না খুলতেই সেই গ্যাপ আপ ওপেনিং হলো, আপনি ছুটে ছুটে গিয়ে সেই স্টকটাকে নিতে চাইছেন উইদাউট এনি কনসেপ্ট। ঠিক আছে, হ্যাঁ যদি কনসেপচুয়াল থাকে যে হ্যাঁ গ্যাপ আপ মেরেছে আমি তারপরেও সে বাড়তে পারে, দ্যাট ইজ অ্যানাদার থিং। বাট কনসেপ্টের বাইরে গিয়ে যদি আপনি নেন তাহলে কিন্তু খুব ভুল কথা। কারণ মানুষ পাবে আরে পয়সা দিচ্ছে মানে এখনই দেবে আর দুদিন পরে দেবে না। না, শেয়ার মার্কেট হলো একটা দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। অর্থাৎ শেয়ার মার্কেটে যেহেতু বড় বড় কোম্পানিরা লিস্টেড আছে, তাই বড় বড় কোম্পানিগুলো যদি আজকে ধস নামে পুরো দেশের অর্থনীতিটাই ভেঙে পড়বে। আজকে ভাবুন না যদি রিলায়েন্স, আজকে ভাবুন না যদি ভারতী এয়ারটেল, ইনফোসিস, উইপ্রো এই সমস্ত কোম্পানিগুলো যদি আজকে ভেঙে পড়ে। আপনি ভাবছেন ইঞ্জিনিয়ারিং পড়ে ইনফোসিস, টিসিএসে কাজ করবেন, আজকে যদি ব্যবসাটাই না থাকে তাহলে আপনার চাকরিটা কী করে থাকবে? তাই শেয়ার বাজার হলো একটা লং টার্ম গেম, এটার কোনো এই বাকি দুটো চিট ফান্ড বা কালার ট্রেডিংয়ের মতন না, বুঝছেন? তো মাথা ঠান্ডা রাখেন, চুপচাপ পড়াশোনা করেন, নিজের ভ্যালু গেইন করেন এবং শেয়ার মার্কেটে কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করেন সঠিক পদ্ধতিতে। আমি আশা রাখি উপরওয়ালাও সাহায্য করবে আপনাকে গেম দিতে। এর সাথে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই যাওয়ার আগে লাইক করে যাবেন। আর যদি মনে হয় যে হ্যাঁ ভাইটা ভালো ভিডিও বানাচ্ছে তো সাবস্ক্রাইব কেন করবেন না, করুন, সাপোর্ট করুন। আমিও চেষ্টা করব আমার দিক থেকে সর্বতোভাবে তো আপনাদেরকে সাপোর্ট করতে। ধন্যবাদ।